বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বইটা আমরা পড়ছিলাম উইমেন ইন ইসলাম, এই বইটা, এবং বইতে আমরা চ্যাপ্টার 1-এর পড়ে যাচ্ছি। চ্যাপ্টার 1-এ আমরা কাভার করছি যে বিভিন্ন সিভিলাইজেশনে, অতীত সিভিলাইজেশনে আসলে মহিলাদেরকে কিভাবে ট্রিট করা হতো। ইতিপূর্বের ভিডিওগুলোতে আমরা চাইনিজ এবং ইন্ডিয়ান সিভিলাইজেশনে মহিলাদেরকে কিভাবে ট্রিট করা হতো সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্যাবিলিয়ান এবং অ্যাসিরিয়ান সিভিলাইজেশনে মহিলাদেরকে কিভাবে ট্রিট করা হতো। তো লেখিকা ফাতিমা ওমর নাসিফ তিনি শুরু করছেন এভাবে যে ব্যাবিলনিয়ান এবং অ্যাসিরিয়ান সিভিলাইজেশনে মহিলারা কি ছিল? অপ্রেসড এবং হিউমিলিয়েটেড। অন্যান্য সিভিলাইজেশনে মহিলাদেরকে যেভাবে অপ্রেশন করা হতো এবং হিউমিলিয়েটেড করা হতো, সেই রকমই একটা টেন্ডেন্সি ব্যাবিলনিয়ান এবং অ্যাসিরিয়ান সিভিলাইজেশনের কাগজপত্রে পাওয়া যায়। এবং তাদের যে সমস্ত ট্র্যাডিশন, তাদের যে সমস্ত রিলিজিয়াস প্র্যাকটিস এবং যে সমস্ত চিঠি বা বিভিন্ন রকমের আর্টিফ্যাক্টস পাওয়া গিয়েছে, সেখান থেকে এই জিনিসটাই প্রমাণ হয়। এবং তাদের বিষয়ে অন্যান্য হিস্টোরিয়ানরা কি বলেছেন সেখানেও একই জিনিসের প্রমাণ আসলে পাওয়া যায়। তো এখানে তিনি শুরু করছেন এভাবে যে ইয়াং ওমেন, একজন যুবতী নারী, উনি ছিলেন কি ওনার বাবার প্রপার্টি, অর্থাৎ বাবার সম্পত্তি। অ্যান্ড ওয়েন এভার হি এক্সপিরিয়েন্স ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, বাবার কোনো রকমের কষ্ট হলেই সে তার মেয়েকে কী করতো? পতিতাবৃত্তিতে দিয়ে দিত। অর্থাৎ নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের সমস্যা কাটানোর জন্য তার মেয়েকে সে প্রস্টিটিউশনে দিয়ে দিত। বিয়ের বিষয় যেটা, সেটা হচ্ছে কি বিয়েটাকে একটা অকশনের মতো ট্রিটমেন্ট করা হতো। অর্থাৎ বছরে একবার কি হতো, একটা মার্কেট বসতো, সেই মার্কেটে সমস্ত বিয়ের বয়সী যত মেয়ে তাদেরকে তাদের বাবারা নিয়ে আসতো, এবং সেখানে কি হতো, পুরুষেরা সবাই একসাথে গ্যাদার করতো, সেখানে তারপরে মেয়েদেরকে অকশন করা হতো। তো যে লোকটা অকশন করতো সে কী করতো, প্রতিটা মহিলার একটা ডেসক্রিপশন দিত, এবং ডেসক্রিপশন দেওয়ার পরে সে তাদেরকে একটা একটা করে পণ্যের মতো আর কি বিক্রি করতো। এবং বিক্রির মধ্যে একটা কন্ডিশন দেওয়া হতো যে ওই মহিলাকে অবশ্যই বিয়ে করতে হবে। এরপরে পানিশমেন্টের যে বিষয়গুলো, সেখানেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মহিলাদের প্রতি ইনজাস্টিস ছিল, প্রচুর পরিমাণে অন্যায় মহিলাদের উপরে করা হতো। সেটা কীরকম, যে একটা পুরুষ যদি একটা মহিলাকে মারে এবং সে যদি মারা যায়, তাহলে ওই পুরুষের কোনো শাস্তি হবে না, কিন্তু ওই পুরুষের মেয়েকে শাস্তি দেওয়া হবে এবং তাকে হত্যা করা হবে। অর্থাৎ যে মেয়ে কিছুই করে নাই, সে হয়তো এখানে পিকচারেও ছিল না, সে কিন্তু তার বাবার মৃত্যুর জন্য, তার বাবার ক্রাইমের জন্য সে দায়ী হলো। এটার কোনো জাস্টিফিকেশন বা কোনো লজিকই নাই। তারপরে কি তাকে প্রচুর পরিমাণে কাজ দেওয়া হতো, অর্থাৎ ঘরের যত কাজ আছে সব তারই করতে হতো, এবং তার জীবনটা প্রতিনিয়তই ছিল একটা স্ট্রাগল। জীবনে কোনো আনন্দ বা আরাম আসলে ছিল না, কারণ তাকে সারাক্ষণ তার হাজব্যান্ডের প্রতি যে দায় দায়িত্ব সেগুলো পূরণে ব্যস্ত থাকতে হতো, এবং তাকে তার বাসা সামলাতে হতো, অর্থাৎ বাসার যত কাজ সবই তাকে করতে হবে। যেমন কি তাকে খুব সকালে বাসা থেকে বের হয়ে যেতে হবে পানি আনার জন্য বা অন্যান্য কাজ করার জন্য, এবং বিকালেও তাকে ওই পানি আনার জন্য যেতে হবে। তাকে কিন্তু যে ঘানি টানা টাইপের যত কাজ আছে, অর্থাৎ যেমন ধরেন আপনার কি বলে, আগেকার দিনে যেভাবে চাউল ভাঙা হতো বা মশলা গুঁড়া করা বলি বা ময়দা বানানো বলি, যেটা ওই যে পাথর দিয়ে গ্রাইন্ডিং করে করে ভাঙতে হতো বা গুঁড়া করতে হতো, সেই প্রসেসটা, সেটা পুরাটা মহিলার কাজ। তারপরে হচ্ছে আটা দিয়ে যে প্রসেসিংটা করে আমরা রুটি বানাই, সেই জিনিসটা করতে হবে, রুটিটা বানাতে হবে, রুটিটাকে সেঁকতে হবে, তারপরে কাপড় চোপড় সেলাই করা, সবই হচ্ছে মেয়ের রেসপন্সিবিলিটি এবং এটা তার কাজ। অনলি পজিটিভ অ্যাসপেক্ট ছিল তার জীবনে, সেটা কি ফ্রিডম অফ মুভমেন্ট, অর্থাৎ সে চাইলে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারত, এবং তার জন্য আসলে হাজব্যান্ডের পারমিশনের প্রয়োজন ছিল না। তবে ধারণা করা হয় এই জিনিসটা তাকে দেয়া হয়েছিল শুধুমাত্র তার হাউস হোল্ড যে সমস্ত কাজ, বাসার যে বিভিন্ন রকমের দায় দায়িত্ব, এইটা পালন করতে গিয়ে সে যেন স্বচ্ছন্দে মুভ করতে পারে, এই জন্য, আর কোনো কারণ ছিল না। তো এটা হলো সাধারণ মহিলাদের কথা বলা হচ্ছে। যারা একটু এলিট ক্লাসে ছিল তাদের কি অবস্থা, যারা সোশ্যাল ক্লাসে একটু উপরে ছিল তাদেরকে পাবলিক যে দৃষ্টি সেখান থেকে আড়াল করে রাখা হতো, অর্থাৎ জনগণের মধ্যে তারা খুব একটা মিশতো না, তারা বাড়ির একটা সেপারেট জায়গায় থাকতো, এবং তাদেরকে কি করা হতো, তাদেরকে বিভিন্ন রকমের গার্জিয়ান বা দাস দিয়ে প্রোটেকশন দেয়া হতো যখন তারা বাসা থেকে বের হতো। হিরোডটাস, যিনি খুব ফেমাস হিস্টোরিয়ান, হিরোডটাস তার রিপোর্টে বলেছেন যে ব্যাবিলনিয়ানরা যখন
তাদেরকে যদি কোনো শত্রু তাদেরকে সারাউন্ড করে ফেলতো, অর্থাৎ যেহেতু পুরানো দিনের সিটি স্টেট নিয়ে আমরা কথা বলছি, যেমন আপনার ওয়াল দেয়া একটা এলাকার মধ্যে তারা তাদের সিটিটাকে বানাতো, এবং ওই রকম একটা সিচুয়েশনে দেখা যেত একটা সিটি স্টেটের সাথে আরেকটা সিটি স্টেটের প্রায় মারামারি হয় বা যুদ্ধ হয়। তো এরকম কোনো একটা যুদ্ধ লাগলে পরে কি করতো, পুরুষেরা মেয়েদেরকে মেরে ফেলতো, যতটুকু সম্ভব মেরে ফেলতো, যাতে করে খাবারের উপরে প্রেশারটা কম পড়ে। তারপরে কি, ব্যাবিলনিয়ানস টলারেটেড সেক্সুয়াল ফ্রিডম বিফোর ম্যারেজ বাট ওয়ার ভেরি স্ট্রিক্ট ইন টার্মস অফ ওয়াইফস লয়্যালটি টু হার হাজব্যান্ড। অর্থাৎ বিয়ের আগে যা ইচ্ছা করো, এভরি সর্ট অফ সেক্সুয়াল ফ্রিডম তোমার আছে, কিন্তু বিয়ের পরে তোমাকে খুব সাবধানে চলতে হবে এবং হাজব্যান্ডের প্রতি লয়াল থাকতে হবে। এবং কোনো রকমের মেয়েকে যদি পাওয়া যায় যে সে অন্য কোনো পুরুষের সাথে, তার হাজব্যান্ডের বাইরে অন্য কোনো পুরুষের সাথে ব্যভিচারী কাজে লিপ্ত ছিল, তাহলে তাদেরকে হত্যা করা হবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, যদি কোনো সাসপিশন হতো, সন্দেহ হয়েছে যে না এই মেয়ের কোনো একটা সমস্যা আছে, দ্যাট ইজ ইনাফ টু ক্যারি আউট ডেথ সেন্টেন্স। অর্থাৎ ওই মেয়ের কপালে মৃত্যু ছাড়া আর কিছু নাই। তারপর কি, বিফোর ম্যারেজ দে এনজয়েড অ্যাবসলিউট সেক্সুয়াল ফ্রিডম, দে ফুলফিলড দেয়ার ডিজায়ার্স ওয়েন এভার অ্যান্ড হাউ এভার দে লাইকড। অর্থাৎ যৌন স্বাধীনতার যে ব্যাপকতা, যেটা এখনকার দিনে সেকুলাররা চায় প্রতি ঘরে ঘরে থাকুক, এরকম একটা অবস্থা ছিল। Curtis wrote in year 42 AD that nothing is more astonishing than the sexual behavior of these people. Nowhere else in this world can we find such a city with all the facilities provided to fulfill one's sexual desires. Will Durant also described Babylon as Babylon the whore. তো এগুলা বিভিন্ন হিস্টোরিয়ানদের কথা, তাদের সেক্সুয়াল প্র্যাকটিস নিয়ে। এবং এখানে কন্টিনিউ করে আরেকটা জিনিস বলা হচ্ছে যে, ওয়ান অফ দেয়ার মোস্ট ডিসগ্রেসফুল ট্র্যাডিশনস উইচ উইল ডুরান্ট কল্ড দিস সেক্রেড প্রস্টিটিউশন which destroyed any dignity or humanity left for women. মহিলাদের যতটুকু সম্মান বোধ ছিল সেটাকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য যে প্র্যাকটিস, সেটাই ছিল এই সেক্রেড প্রস্টিটিউশন। সো এটা কি ছিল, এভরি ওমেন ইন ব্যাবিলন হ্যাড টু রিটায়ার টু দ্য ফ্লাওয়ার টেম্পল অ্যাট লিস্ট ওয়ান্স ইন হার লাইফ টু হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আ কমপ্লিট স্ট্রেঞ্জার। একজন সম্পূর্ণ অপরিচিত পুরুষের সাথে তাকে শয্যাশায়ী হতে হবে, এবং এটা তার উপরে বাধ্যতামূলক চাপিয়ে দেয়া। অত্যন্ত ভয়াবহ ট্র্যাডিশন। এরপরে বলা হচ্ছে, ফাতিমা ওমর কন্টিনিউ করছেন যে, যে কারণেই এই ধরনের বাজে কাজগুলো হোক না কেন, এই জিনিসটা এরপরে কি হলো, ব্যাবিলনে চলতেই থাকলো আনটিল ইট ওয়াজ অ্যাবলিশড বাই কনস্ট্যান্টিনাস ইন 325 AD। অর্থাৎ শত শত বছর ধরে এরকম প্র্যাকটিস, এরকম জাহিলি কাজ কারবার মহিলাদের উপরে ব্যাবিলনিয়ান সিভিলাইজেশনের লোকজনেরা চালাতো। Only positive rights granted to women in commercial centers were right to own property, enjoy full control of their own money and inherit. অর্থাৎ তাদের সম্পত্তির অধিকার ছিল, তারা তাদের টাকা পয়সা, তাদের নিজস্ব যে টাকা পয়সা সেটার উপরে তাদের কন্ট্রোল ছিল, এবং তারা ইনহেরিট করতে পারতো, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তারা সম্পত্তি পেতে পারত। এর বেশি কিছু আসলে তাদের দখলে ছিল না। এরপরের যে ভিডিও, সেখানে আমরা কভার করব পারস্য সভ্যতায় মহিলাদেরকে আসলে কিভাবে ট্রিট করা হতো সেটা। আমাদের যত মা বোন আছে তাদেরকে সম্মান করব আমরা ইনশাআল্লাহ, এটাই আমাদের ইসলামের শিক্ষা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।